আসসালামু আলাইকুম। পাঠ করছি একটা ছিল সোনার কন্যা। লিখনীতে শ্যামলী রহমান। গল্প পাঠে আমি রেজওয়ানা খান নদী। পর্ব ১। একটা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দু চোখে তারা হারে কি মায়া, নদীর জলে পড়ল কন্যার ছায়া। ক্যাসেটে বেশ কয়েকবার ধরে এই গানটা বেজে আছে। কেউ একজন খোলা জানালার পাশে দাঁড়িয়ে গানের সুরে এবং শব্দে মগ্ন হয়ে আছে। তার দৃষ্টি জানালার বাহিরে। ঘরের হারিকেনের আলো জ্বলছে। আধার ঘরে হারিকেনের কমলা আলোয় উচ্চ গড়নের পুরুষটিকে সুদর্শন মুখশ্রী জ্বলজ্বল করছে। তবে দেখে বোঝা মুশকিল ভেতরে কি চলছে। খাটে বসে থাকা সাইদ আরহামকে চোখের ইশারা করে বলল, কি হয়েছে বুঝতে পারছিস না? ঈশান খাট থেকে উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে ক্যাসেটের গান পাল্টে দিতে দিতে দাঁড়িয়ে থাকা মানুষের উদ্দেশ্যে বলল, এক গান কতবার শুনবি? এক নাগাড়ে কমসে কম ৬-৭ বারেরও বেশি শোনা হয়ে গেছে। মাহাতের স্মগ্ধতা নষ্ট হলো। মস্তিষ্ক বর্তমানে ফিরল। সাইদের কণ্ঠে পেছনে ফিরে তাকালো তৎক্ষণাৎ। পরনে স্যুট-বুট এখনো খোলেনি সে। সাইদের দিকে তাকিয়ে হাসল কেবল। বসল গিয়ে খাটে। আরহামের পাশে বসে জুতো খুলতে খুলতে উত্তর দিল, গানটা শুনতে ভালো লাগছে। কেমন জীবন্ত লাগছে। মনে হচ্ছে আশেপাশে গানটার অস্তিত্ব আছে। হঠাৎ এত ভালোবাসা কেন? তোর কি হয়েছে মাহাত? ভ্রু কুঁচকে জানতে চাইল। সাইদের প্রশ্নে মাহাত থমকে গেল। এভাবে থমকে গিয়েছিল সন্ধ্যাবেলাতে। সেই শেষ বেলার মুহূর্তটা এখনো চোখে ভাসছে। কি অপরূপ দৃশ্য! দু চোখের পাতায় খেলা করছে। ফুরিয়ে যাওয়ার সময়টার জন্য তার আফসোস লাগছে। মাহাবের দিকে ওরা দুজনে উত্তরের আশায় তাকিয়ে আছে। চোখে সন্দেহ বিরাজ করছে। মাহাত উঠে দাঁড়ালো। তাদের সন্দেহভাজন দৃষ্টি দেখে স্মিত হাসল। বলল, ভালোবাসার কারণ সোনার কন্যা। আমি সেই সোনার কন্যাকে খুঁজে পেয়েছি। ঠিক বর্ণনা সোনার কন্যার মতোই দেখতে। হুবহু একই যেন। ওরা দুজনে বিস্মিত হলো। চাহনি বড় বড় করে তাকালো। আরহাম জানতে চাইল, কে সে? অচেনা এক কন্যা, যার শ্যামবরণ মুখ, মেঘবরণ কেশ, মায়াময় চাহনি, বসতি সবই মিলেছে। যেন সে জীবন্ত সোনার কন্যা। মাহাত উত্তর দিয়েই উঠে গিয়ে গানটা আবার চালু করলো। একই সুরে বেজে উঠল গানের শব্দগুলো। ওরা দুজনে বিস্মিত চোখে চেয়ে আছে। সবটা কেমন ঘোলাটে তাদের কাছে। মাহাত চোখ বন্ধ করে গানটা অনুভব করতে লাগলো। মেলাতে লাগলো বাস্তবকে। মনে পড়ল আজকে সন্ধেবেলার আকস্মিক ঘটনা। সময়টা ২০০০ সাল। বিধাননগরের সোনাইমুড়ি গ্রামে হঠাৎ নাম না জানা এক রোগ ছড়িয়ে পড়েছিল চারদিকে। অসুস্থতার ঢল নেমেছে গ্রামে। একের পর এক মানুষ অসুস্থ হতে শুরু করে। দুদিন পেরোতেই ছাড়িয়ে যায় আরো ২-৩ গ্রামে। বিধাননগর হলো এক অবিচ্ছেদ্য জনপদ। নদী, হাওর বেষ্টিত এই ভাটি অঞ্চলের ৮টি গ্রাম নিয়ে গঠিত। আধুনিকতার ছোঁয়া নেই। জেলা শহর তো দূরে, উপজেলা শহর যেতেও পানি পথে প্রায় আধ ঘন্টা সময় লাগে। তারপর রাস্তা পাড়ি দিয়ে যেতে যেতে আরো খানিকটা। এককালে বিধাননগর প্রাচীন রাজ্য ছিল। জমিদার আসলাম আলীর ছোট রাজ্য। কালের বিবর্তনে জমিদার শাসন প্রথা বিলুপ্ত হয়ে যায়। শোনা যায় জমিদার বংশের সকলে যুদ্ধের সময় মারা গেছেন। কেবল দুঃসম্পর্কের এক ভাই বেঁচে ছিলেন। সূত্র এবং দখলদারি অনুযায়ী সে ভাই এবং ভাইয়ের ছেলে হয়ে যায় সবকিছুর মালিক। যুদ্ধের পরপর জমিদার বাড়ির নাম পরিবর্তন করে দেওয়া হয় মাতাব্বর বাড়ি। বর্তমানে বিধাননগর ও ইউনিয়নে পরিণত হয়েছে। জমিদার না থাকলেও তবে সেই বিধাননগর আজও রয়ে গেছে। সকলে এর নাম এবং জমিদারের সম্মান হিসেবে হারিয়ে যেতে কিছুই দেয়নি। বর্তমানে মাতবর মাতবরকেই জমিদারের মতো মান্য করে সকলে। যে কোনো বিপদে আপদে সাহায্য চাইতে ছুটে যায়। ভাটি অঞ্চলের মানুষগুলো সাধারণত অনেক কষ্টে দিন পার করে।
নদীর জল ঘরে আসার আশঙ্কায় বর্ষার দিন কাটায়। ফসলের ক্ষতি হয় এবং এই সময়টাতে প্রচুর পানি হয়। এই কষ্টের মাঝে অনেক দুঃখ নিয়ে হাজির হয়েছে নতুন রূপ। গায়ে জ্বর, বমি, এমনকি ডায়রিয়াও দেখা দিয়েছে। অনেকের ধারণা কলেরা আবার ফিরে এসেছে, বিনাশ করছে মহামারী আকার নিয়ে। বৃদ্ধ এবং শিশুরা এই রোগে আক্রান্ত বেশি হচ্ছে। দুটো শিশু এবং একটি বৃদ্ধ ইতিমধ্যেই মারা গেছেন। এদিকে শ্রাবণ মাসে বৃষ্টিতে চারদিক ভরে উঠেছে। মেঘের গর্জন আর টানা বৃষ্টি লেগেই ছিল গত দুদিন আগের থেকে। কাল থেকে বৃষ্টির রেশ একটু কমেছে, তবুও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। নিচু নিচু জায়গায় কিছু বাড়িতে উঠোন পর্যন্ত পানি প্রবেশ করেছে। এই দূষিত পানি ব্যবহারের ফলে রোগ হচ্ছে। খাওয়ার উপযুক্ত পানি কষ্টে মিলছে, কারণ নলকূপ প্রায় সব পানিতে ডুবিয়েছিল। পানি পেলেও সেগুলো বিশুদ্ধ ছিল না। অসুখ আর অসুস্থতার সংখ্যা বেড়ে চলেছিল। কিছু জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে পর্যাপ্ত চিকিৎসা এবং ভালো ডাক্তার নেই। জেলা শহরে সবাইকে নিয়ে যাওয়া সম্ভব না। এমতো অবস্থায় গ্রামবাসী চিন্তায় পড়ে। ৮ গ্রামের প্রধান নুরুল আলম, যাকে সকলে মাতাব্বর নামে চিনে, তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং চেয়ারম্যান এর সহযোগিতায় শহরে যোগাযোগ করে তাদের পরামর্শ অনুযায়ী মেডিকেল টিম আনার ব্যবস্থা করলেন। আশার আলো দেখা গেল, একটু স্বস্তি পেল। বাহবা দিল অনেকেই, যেটা তিনি চেয়েছিলেন। ক্ষমতায় থাকার জন্য হলেও মানুষের ভালো করতে হয়। ২ দিন পর বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা ও সেবা দিচ্ছেন কয়েকজন তরুণ ও তরুণী। মেডিকেল টিমের সঙ্গে শহর থেকে চিকিৎসা দিতে এসেছে। মেডিকেল টিমে মোট ৯ জন, ৩ জন মেয়ে আর ৬ জন ছেলে। তাদের মধ্যে ৩ জন ডাক্তার আর বাকিরা মেডিকেল স্টুডেন্ট। ওরা ২ ভাগে ভাগ হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা করছে, অসুস্থতা থেকে বাঁচতে পরামর্শ দিচ্ছে। মেয়েদের মধ্যে আফসানা, রাজিয়া আর রত্না। মাত্র এক ভাঙা ছনের বাড়ি থেকে বেরোলো তারা। রত্না এতক্ষণ দম বন্ধ করেছিল যেন। বাড়ি থেকে বেরিয়ে একটি বিরক্তকর নিঃশ্বাস ছাড়ল। এমন প্রত্যন্ত গ্রাম জানলে কখনোই আসতো না, যেখানে হাতে জুতো নিয়ে ঘুরতে হয়। কাদায় অবস্থা নাজেহাল। আফসানা আর রাজিয়া শুনল। কাদায় পা বাড়াতে গিয়ে পড়ে যেতে নিল রত্না, আবার নিজেকে সামলে নিল। তাদের দলের আরহাম আর সাইদ কিছুটা পেছনে রইল। সামনের দলের প্রধান ডাক্তার মাহাদ রহমান এগিয়ে যাচ্ছে। বয়স খুব একটা বেশি না, ২৮ হতে পারে। শরীরে জড়ানো অ্যাপ্রন, হাতে স্টেথোস্কোপ। ১ বছর আগে এমবিবিএস এর পর ইন্টার্নশিপ শেষ করেছে। তাকে সামনে গ্রামে একটি ছেলে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ সে থেমে যায়, তাকায় পেছনে। নজর রাখলো আফসানা আর রত্নার দিকে। আফসানা তার দৃষ্টি দেখে সামান্য ভয় পেল বোধহয়, তার শঙ্কা বাঁধানো মনে। সেই শঙ্কাই সঠিক হলো, যখন মাহাত রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, সেবা করতে এসে ঘৃণা আসলে এই পেশায় এসেছো কেন? আমাদের কাজ হচ্ছে মানুষের পরিস্থিতি ও দেখে তাকে সেবা দেওয়া, যেখানে ঘৃণার জায়গা নেই। পরবর্তী সময় এমন কথা বললে টিম থেকে আলাদা করে দেব, মনে রেখো। গম্ভীর রাগ মিশ্রিত কণ্ঠে রত্না মাথা নিচু করল। এমন জায়গায় আগে কখনো আসা হয়নি এবং অভ্যস্তও নয় সে। মুখে মাস্ক। মাহাতকে খেয়াল না করেই বলে ফেলছে, এমন বুঝতে পারছো ভুল সময়ে এখন বুঝতে পারছো ভুল সময়ে, ভুল মানুষের সামনে বলেছ। মাহাত অন্যরকম মানুষ। উপর দিয়ে রাগী গম্ভীর হলেও দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখে না। তার কাছে সকলেই সমান। বাবার মতোই সৎ নীতিবান ডাক্তার হয়েছে। বিত্তবান শ্রেণীর ছেলে সে। তার বাবাও একজন ডাক্তার। তার মধ্যে আরহাম আর সাইদ ও চলে আসলো। তারা দুজনও ডাক্তার। তার পরপর তিনটে ছেলে এসে দাঁড়ালো। আফসানা বুদ্ধিমতী। সে পরিস্থিতি সামাল দিতে বলল, দেরি হচ্ছে স্যার, চলেন। ও ভুলে বলে ফেলেছে, এমন আর হবে না। মাহাত হাতে অ্যাপ্রন নিয়ে হেঁটে চলল। কথা বাড়ানো মানেই সময় নষ্ট। এই মুহূর্তে তা সে করতে চাচ্ছে না। এই গ্রামে রুগী দেখে শেষ করে অন্য গ্রামে যাওয়ার জন্য নৌকায় চড়ে বসলো। এখন দৃশ্যপট যাচ্ছে অন্যদিকে।
শিউলি ঘর থেকে বাহির হবি না কইয়া দিলাম। রোগ শরীরে বাঁধলে নিস্তার নাই। আগের যুগের কলেরা ফিরা আইছে। তোর বাপ জানে কইছে তোরে বাড়ির থাইকা বাহির না হতে দিতে। শুনলি কি কইছে? আচ্ছা, আমার বাসায় না আমার মা বুঝছো কয়েকটা মুখ পুরা মোরগ পালে। এরা আমি যখনই ভয়েস দিব তখনই মানে এমন ভাবে ডাকা শুরু করে মনে হয় বাপের জন্মে কোনোদিন ডাকে নাই। এই দেখো আবার ডাকতেছে। মানে আমি পাগলটা হয়ে যায় যখনই ভয়েস দেই, তখনই এই মোরগ গুলা ডাকে। আমেনার কথা শিউলির কানে পৌঁছলো, তবে উত্তর করল না। নিশ্চুপ চৌকিতে বসে রইল। মন খারাপে বাসা বেঁধেছে তার মনে। আমেনা তখন উঠোনে উঁচু চুলায় রান্ধন বসিয়েছে। তাদের সোনামুড়ি গ্রামের সামান্য উঁচু হওয়ার কারণে আঙ্গিনা পর্যন্ত পানি এসেছে, উঠানে আসতে পারেনি। কারণ এখানে প্রায় সকলে অনেক উঁচু উঁচু করে উঠোন তৈরি করে, যাতে বর্ষায় সহজে বৃষ্টির পানি উঠোন ছুঁতে না পারে। কয়েকদিন বৃষ্টি না হওয়াতে সেই পানি আঙ্গিনা থেকেও চলে গেছে, তবে বাহিরে কাদা। পানি রয়েছে কিছুটা। শিউলির ঘর থেকে বেরিয়ে আসলো, মায়ের দিকে তাকিয়ে একবার উত্তর করলো, আম্মা, দাদি নাকি শরীরটা খারাপ, পাতলা পায়খানা হয়েছে, শোয়া থেকে উঠবার পারতেছে না। আমি যাই, একটু চাচাগো বাড়ি যাই। না, কোথাও যাইতে হইব না, তোর আব্বা গেছে, আসতে শুনবি কেমন আছে। আমেনা সঙ্গে সঙ্গে নারাজ। শিউলির মুখ ভার হয়ে এলো। ওর ঘরে বসে থাকতে আর মন চাচ্ছে না। একটু আগেই তার সখী মালা এসে শহর থেকে ডাক্তার আসবো এটা বলে গেছে। তাদের দেখতে সকলেই যাবে। শহরের মানুষ দেখেনি কিনা, ডাক্তার তো আরো না, কিন্তু তার আম্মা তো বাহিরে বের হতে দিচ্ছে না। প্রহর কাটলো এভাবেই। শিউলি সুযোগ খুঁজলো কিভাবে বাড়ি থেকে বের হতে পারবে। ঘরের হতে আঙ্গিনায় এসে দাঁড়ালো। উকিঝুঁকি দিয়ে দেখলো আশেপাশে। বাড়িতে কেউ নেই দেখে পা বাড়ালো দুয়ারের দিকে। বাহিরে কাদামাটি, কজন ছুটছে এদিক ওদিক। শিউলি দ্রুত বেরিয়ে গেল, দাঁড়ালো কাঁঠাল গাছের আড়ালে। সেখান থেকে নদী স্পষ্ট দেখতে পাচ্ছে। তার ছোট চাচা নদী পেরিয়ে ওপার গ্রামে থাকে। শ্বশুরবাড়িতে ছেলে না থাকার কারণে ঘর জামাই হিসেবে রয়েছে। দাদা নেই। দাদি কখনো এ বাড়িতে তো কখনো ও বাড়িতে। শিউলি একদৌড়ে নদী পাড়ে গিয়ে দাঁড়ালো। পরিচিত মাঝিকে দেখে বলল, চাচা ওপারে নিয়ে যান। শিউলির উত্তর অপেক্ষা করলো না, উঠে গিয়ে নৌকায় বসলো। কারণ সে জানে মাঝি নিষেধ করবে না। হলোও তাই। অপরিচিত মধ্যবয়সী লোকটা বৈঠা বাইতে বাইতে বলে উঠল, তোর বাপে কই? হ্যার নৌকায় থাকতে আমার নৌকায় আসলি কেন? আব্বা শহর থাইকা ডাক্তার এসেছে, তাদের আনতে গিয়েছিল ওই পারেতে। এখন মনে হয় তাগনিয়া গ্রামে গ্রামে ঘুরতেছে। গ্রামের শত রুগী দেখে নিস্তার মিলল সকলের। এখন তারা মাতাব্বর বাড়ি ফিরবে। সেখানে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা হয়েছে। রসাই গ্রাম হলে তারা নৌকায় করে সোনামুড়ি গ্রামের দিকে অগ্রসর হলো। রত্না বিকেল থেকে মুখ ভার করে আছে। আফসানা তার পাশে। রাজিয়া বরাবরের মতো চুপচাপ। সে একটু চুপ করে থাকতেই বেশি পছন্দ করে। এখন সন্ধ্যা নামবে মনে হচ্ছে। পশ্চিম আকাশে হলদেটে হতে শুরু করেছে। হাওরের রূপ জল থই থই করছে। আরহাম আর সাঈদ পানিতে পা ডুবিয়ে গল্প করছে। মাঝে মধ্যে ঈশান তাদের তাকাচ্ছে ডান পাশে। আরেক নৌকোয় বাকি তিনজন ছেলে আসছে। তারা একটু পিছিয়ে পড়েছে। মাহাত বসে আছে মাঝি করিম মিয়ার পাশে। বৃষ্টি হাওরের জলের দিকে নিস্তব্ধ। আঁকাপাকা ঢেউ খেলছে জল। শেষ আলোয় চিকমিক করছে হাওরের জল। করিম মিয়া বৈঠা বাইছে আর তাকাচ্ছে মাহাদের পানে। কিছু বলতে চাই দেখেই বোঝা যাচ্ছে। মাহাত বলল, কিছু বলবেন চাচা? সাহস পেয়ে করিম মিয়া একগাল হাসে। তারপর বলতে শুরু করলো, ডাক্তার সাহেব, আপনারা কি শহরে থাকেন? আপনারা তো শহরে থাকেন, গ্রামে কি আপনাদের ভালো লাগতেছে? এই রোগ কি সারবো? আহাদ হাসে। সামান্য প্রশ্ন করতে এত দ্বিধা? শহরের মানুষ বলে রুগী দেখতে গিয়েও কত মানুষ তাদের দেখতে এসেছে, কতজনের কত মন্তব্য। আহাদ করিম মিয়ার প্রত্যুত্তর করে বলল, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। চিকিৎসা অনুযায়ী আশা করছি সকলে সুস্থ হবে খুব শিগগিরই। একটু থেমে আবার বলে, আর গ্রাম,
গ্রাম ভালো লাগে, কিন্তু গ্রামের প্রকৃতিও ভালো লাগে, কিন্তু চারপাশে কাটা উপভোগের যোগ্য নয়। চিকিৎসা দিতে এসেছি, এজন্য ঠিকই আছে। এতদিন কতদিন থাকবেন এখানে? ১ সপ্তাহের জন্য এসেছি। আশা করি এর আগে ভালো হতে পারে। আগে হলে আগে চলে যাব শহরে। করিম মিয়া আর প্রশ্ন করে না। নৌকা ভিড়ায় ঘাটে। ততক্ষণে সূর্য ডুবে গেছে, তবুও চারপাশ স্পষ্ট দেখা যাচ্ছে। রত্না, আফসানা, রাজিয়া সহ সকলে নেমে পড়ল। অন্য নৌকায় থাকা কায়সার, জসিম ও কবির রাও ঘাটে নামল, নেমে পড়ল প্রায় একসাথে। তারপর করিম মিয়ার নির্দেশে নিয়ে গেল মাতাব্বর বাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। পেছনে কেউ একজন রয়ে গেল, তা সকলের মধ্যে খেয়াল করলো না কেউ। মাহাত নৌকা থেকে নেমে যেতে নিয়েও গেল না। কিছু একটা মনে হতেই ফিরে তাকালো পেছনে। আরেকটা নৌকা ফিরল তখনই ঘাটে। নৌকায় ছইয়ের ভেতর একটি মেয়ে বসে আছে। তড়িঘড়ি করে নামলো সে, যেন গন্তব্যে যেতে তার মহাতাড়া। মাহাত স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। মিশ্রিত রঙের শাড়ি পরে আছে, আঁচল টেনে রেখেছে মাথা পর্যন্ত। বিকেলে এই বাড়িতে দেখেছিল এই মেয়েটাকেই। সেবা করেছিল এক বৃদ্ধার। তার জন্য কি মায়া, কি চিন্তা মনে। তখন অবশ্য কেবল দুটো চোখ দেখতে পেয়েছিল খানিকের জন্য। হঠাৎ কেমন যেন করছিল বুকের আশপাশে। যার চোখ এতটা সুন্দর, সে কতটা মায়াবী তা দেখবার ইচ্ছা পোষণ করছিল। তবে তা হয়ে ওঠেনি। কাজের জন্য বেরিয়ে পড়তে হয়েছিল। মেয়েটি তড়িৎ গতিতে নৌকা থেকে নেমে ছুটে যেতে নিল, কিন্তু কিছুটা সামনে গিয়ে থেমে গেল। দৌড়ে লুকিয়ে পড়ল নদীর পাড়ে আম গাছটার আড়ালে। মাহাদের কৌতূহলী দৃষ্টি তারই পানে। কেন মেয়েটা লুকোচ্ছে তা দেখতে তাকিয়ে আছে। দূরত্ব খুব বেশি নয়, তবে মেয়েটা তাকে খেয়াল করেনি। সূর্য ডুবে গেলেও এতটুকু কাছে বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। ঠিক তখনই হুট করে দমকা হাওয়া বইতে শুরু করলো। সে হাওরের মেয়েটি শাড়ির আঁচল মাথায় থেকে উড়ে নিচে পড়লো। খোপা করা চুলগুলো এলোমেলো হয়ে গেল। দীঘল কালো কোমর পর্যন্ত বিস্তৃত চুল। কানের পিঠে গুঁজা জবা ফুলটা মাটিতে পড়ে গেল। মাহাতের হৃদয় উঁচু করল সামান্য। স্তব্ধ হয়ে গেল ক্ষণিকের জন্য। আবছা আধারে শ্যামবরণ গরনে থমকে গেল। মেঘবরণ কেশ নজর কাড়ল। তার হৃদয় হুট করে দোলা লাগলো। দমকা হাওয়া তখনও তীব্র বেগে বইছে। মেয়েটা বসে পড়েছে ফুলটা নিতে। মাহাত এখনো দৃষ্টি স্থির রেখেছে। সেভাবেই এগিয়ে গেল সামান্য। মেয়েটি ফুল কুড়িয়ে নিয়ে বেরোতে যাবে এমন সময় নজর পড়ল নিজের দিকে এক অচেনা পুরুষকে এগিয়ে আসতে দেখে তড়িঘড়ি করে শাড়ির আঁচল টেনে মুখ ঢাকল। ভয় তখনও অস্থির ও নিচু হয়ে ছুটে গেল। মাহাত যখন বুঝতে পারল মেয়েটির চোখ আড়াল হয়ে গেছে, দেখা যাচ্ছে না একটু, ততক্ষণ চারপাশে আঁধার হয়ে এসেছে। দূর থেকে তার নাম ধরে কেউ ডাকছে। সে ওই গাছের পাশে পথের দিকে তাকিয়ে রইল। মুখ থেকে অস্পষ্ট কণ্ঠে বেরিয়ে আসলো, সোনার কন্যা। সে এক পলকে হৃদয়ে নাড়া দিল। তবে কি এই ভাটি অঞ্চলে সত্যি সোনার কন্যার বসবাস? এখন দৃশ্যপট আসলো বর্তমানে। ডাক্তারবাবুরা খাইতে আহেন, মাতব্বর সাহেব ডাকতেছে আপনাদের। মাহাতের মগ্ন ভঙ্গ হলো। দরজায় ঠক ঠক আওয়াজে গর্জে উঠল। আরহাম গিয়ে কাঠের দরজাটা খুলে দিল। একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। এই বাড়িতে কর্মরত থাকেন সম্ভবত। বাড়িটা রাজপ্রাসাদের চেয়েও কম নয়। জমিদারি জাঁকজমক আজও রয়ে গেছে যেন। চারদিকে একের পর এক ঘর দাঁড়িয়ে আছে। মাহাত, সাঈদ, আরহাম সহ বাকি সকলে খেতে গেল। নুরুল আলম খাবার ঘরে উপস্থিত ছিলেন। অতিথি সেবায় যেন একটু ত্রুটি না হয় সেই জন্য স্ত্রী সাহেলা বেগমকে বারবার বললেন, অতিথির ইয়ানায় যেন কমতি না হয়। গ্রামে মানুষদের সেবা করতে এসেছে, সকলের ভালো করেছে, তাদের যত্ন করতে যেন কোনো কমতি না হয়। আব্বা, আমি দিতাছি। শাশুড়ির সঙ্গে হাতে হাতে লাগিয়ে এগিয়ে দিতে শুরু করলো পাপিয়া। বাড়ির বড় বউ সে।
দেখতে অতীব সুন্দর। মাতাব্বর বাড়ির সকলেই অনেক সুন্দর, সেজন্য বউ এনেছে সুন্দর। খেতে খেতে মাহাত মাথা তুলে চাইল, খেয়াল করলো নুরুল আলম এর বড় ছেলে দূরে দাঁড়িয়ে আছে, চোখ মুখ গম্ভীর করে আছে, কিন্তু ব্যাপার কি বুঝতে পারল না। সে আবার বেশি আগ্রহও দেখালো না। ওনার দুই ছেলে দুই মেয়ে। বড় ছেলের নাম সাহেল আর ছোট জনের নাম নাজির। মেয়ে দুটো যমজ, একটার নাম মীরা আরেকটার নাম নিধি। নাজিম ছেলে হিসেবে ছোট হলেও নিধি আর নীলার বড়। সকলকে দেখতে পেলেও নাজিরকে দেখতে পায়নি এখনো। মাহাত নজর সরিয়ে মাহতাবের উদ্দেশ্যে হেসে বলল, কৃতজ্ঞতা জানাই, মানুষের সেবা আমাদের কর্তব্য। আপনাদের এত উত্তেজিত হবার দরকার নেই। তা বললেই কি হয়, মাতাব্বর বাড়ির একটা সম্মান আছে, তা সেবায় প্রমাণ হয়। কোনো কিছু লাগলে বলবেন অবশ্যই। নুরুল আমিন সহ তার ছেলে মেয়ে শুদ্ধ ভাষায় কথা বলে, মাঝে মধ্যে গ্রামের ভাষাও বলে। জেলা শহরে যাতায়াতের মধ্যে দিয়ে তাদের এই পরিবর্তন। খাওয়া শেষ করে সকলেই নিজ নিজ ঘরে চলে গেল। রত্না, রাজিয়া একসাথে ঘরে গেল। কাইসার, জসিম আর কবির তাদের আরেক ঘরে গেল। মাহাত, সাঈদ আর আরহাম একটা ঘরে। তিনজন বৈঠকখানায় নুরুল আমিন এবং সঙ্গে জরুরি কিছু কথা বলছে। তিনজন বৈঠকখানায় নুরুল আলমের সাথে জরুরি কথা বলছে। কথা শেষে করে নিজেদের বরাদ্দকৃত ঘরের দিকে রওনা দিল। পথে মাহাত মনে মনে কিছু একটা ভেবেছিল আর হাঁটছিল। ভাবনার জন্য পায়ের গতি কমে গেল। সাঈদ আর আরহামের থেকে কিছুটা পিছে পড়ল। সে মশগুল ছিল নিজ ভাবনাতেই। হঠাৎ কাঁধে কারো শক্ত ধাক্কায় সামান্য পিছিয়ে গেল। ভাবনার সুতো ইতিপূর্বেই ছিঁড়েছে। মাহাত নিজেকে সামলে নিয়ে সামনে তাকালো। দুঃখিত, আমি দেখতে পাইনি। নারী কণ্ঠে। মাহাত তাকালো এক পলক, তারপরই দৃষ্টি ফিরিয়ে নিল। এক পলকে চোখে পড়ল মেয়েটার একরঙা কমলা রঙের শাড়ি পরে আছে, বিনুনি বেঁধেছে লাল ফিতে দিয়ে। দেখতে বেশি সুন্দরী, এতে কোনো সন্দেহ নেই। মাহাত খাওয়ার সময় মেয়েটাকে দরজা এবং জানালার আড়ালে উঁকিঝুঁকি মারতে দেখেছে। নুরুল আলমের মেয়ে, তাও সে জানে। মীরা এই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে মাহাদের দিকে। দুঃখিত বলে উত্তর না পেয়ে বোধহয় হতাশ হলো। মাহাত এবার উত্তর দেয়, ঠিক আছে, ভুল আমারই ছিল, আমি আনমনা হয়েছিলাম। বলে মাহাত আসতে নিল। কয়েক ধাপ বাড়িতেই কয়েক ধাপ বাড়াতেই পেছন থেকে শুনতে পেল, ডাক্তার সাহেবরা তো এত সুন্দর হয়, আপনাকে না দেখলে জানতাম না। জানেন, বাইরে অনেকে আপনাকে দেখার জন্য উকিঝুঁকি মারছিল। মাহাত শুনল, তবে কোনো প্রতিক্রিয়া করল না। সৌন্দর্য ক্ষণিকের, যে এবং যারা সৌন্দর্যের মোহিত হয় একসময় সেই মোহ কেটে যায়। নিধি কোনো প্রতিক্রিয়া না পেয়ে চলে গেল তার নিজের গন্তব্যে। এখানে ১ নাম্বার পর্বটা শেষ হচ্ছে। আর গল্পটা তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর আমার পেজটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। তোমাদের একটা লাইক আর কমেন্টে আমাকে এত ইন্সপায়ার করে যা বলে বোঝানো যাবে না।